আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। ততদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। এদিকে এরই মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা, এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন দেশে তিনি ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। বক্তব্য শেখ হাসিনার। কিন্তু আসলে আলটিমেটলি কি হতে যাচ্ছে, কিংবা সরকারেরই পরিকল্পনা কি আওয়ামী লীগকে নিয়ে? আওয়ামী লীগের ভবিষ্যৎই বাকি। আওয়ামী লীগের ভবিষ্যৎ আমরা এই মুহূর্তে যেটি দেখছি, আওয়ামী লীগের দিক থেকে প্রকাশ্যে কর্মসূচি। সংবাদ সম্মেলনে কি জানানো হলো? বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয়, যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে। তাহলে এই কথা বলার জন্য রাত 3টায় কেন? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওতে আমরা টাটা রুবিডির কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আপনারা সেই ভিডিওর অংশ বিশেষগুলো রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক, সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা আরও বেশি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখে আসে। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই বিস্তারিত আলোচনাটা দেখে আসি। আমরা বিভিন্ন কাজে ব্যস্ত আছি এখন। ইনেট টু সিভিল পাওয়ারের কাজে, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আমরা ব্যস্ত। দেশ ও জাতির জন্য এই কাজটা আমাদের করে যেতে হবে। ততদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে। এদিকে এরই মধ্যেই দেশে ফেরার বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা, এবং সেখানে তিনি স্পষ্ট করেছেন দেশে তিনি ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। বক্তব্য শেখ হাসিনার। কিন্তু আসলে আলটিমেটলি কি হতে যাচ্ছে, কিংবা সরকারেরই পরিকল্পনা কি আওয়ামী লীগকে নিয়ে? আওয়ামী লীগের ভবিষ্যৎই বাকি। আওয়ামী লীগের ভবিষ্যৎ আমরা এই মুহূর্তে যেটি দেখছি, আওয়ামী লীগের দিক থেকে প্রকাশ্যে কর্মসূচি। সংবাদ সম্মেলনে কি জানানো হলো? বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয়, যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে। তাহলে এই কথা বলার জন্য রাত 3টায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো? সম্মেলনে কি জানানো হলো? বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয়, যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে। তাহলে এই কথা বলার জন্য রাত 3টায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো? এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেষ্ট বেটাই চোর, মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ অনেক টাকা পাচার করেছে, সেই টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। কি নিয়ে সংবাদ সম্মেলন করলেন? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কি আমাদেরকে জানালেন সেটা নিয়ে আমি বলবো। কিন্তু রাত 3টার সময় সংবাদ সম্মেলন করতে হলো কেন? এর পেছনের কারণটা কি? এত গভীর রাতে কেন সাংবাদিকদের ডেকে নিয়ে কথা বলতে হলো? এবং ওই 3টার সময় কি এমন ইনফরমেশন জাতিকে জানানোর দরকার ছিল যা তা না বললেই নয়? এই সংবাদ সম্মেলনটা তো সকালে এসেও করা যেত, অথবা তারও বেশ কিছু আগে করা যেত, রাত 8টায়, 10টায়, 11টায়, কিন্তু রাত 3টার সময়। আমি গতকাল রবিবার সাংবাদিক সুবীর ভৌমিকের একটা লেখাতে উদ্ধৃত করে কিছু ইনফরমেশন জানিয়েছিলাম, বা সেখানে যা দাবি করা হয়েছিল সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছিলাম। দেশের সার্বিক যে নৈরাজ্যকর পরিস্থিতি, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত যে ভয়ঙ্কর অবস্থা, চারিদিকে হত্যা, ধর্ষণ, খুন, ছিনতাই, ডাকাতি, এগুলো নিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। যেহেতু সেনাবাহিনী এখনো পর্যন্ত মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে, কিন্তু অনেক কিছু করতে পারছে না, এবং এই জায়গা থেকে সরকারের সঙ্গে সেনাবাহিনীর একটা গভীর দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেন করতে পারছে না তারও বিশেষ কিছু ইঙ্গিত ওই লেখাতে আছে, বা আমরাও এগুলো বলে আসছি। বা মানুষের মনে যে প্রশ্ন, 5 ফেব্রুয়ারি যখন বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, তারপরে সারা দেশে যে মবের ক্রিয়েট করা হলো, সেগুলো তো ইচ্ছে করলে সেনাবাহিনী পারতো, কিন্তু কারা তাদেরকে বাধা দিল? কাদের বাধার মুখে সেনাবাহিনী এগিয়ে আসেনি? এই প্রশ্নগুলো তোলা হয়েছে। এবং আমি জানি না এই সংবাদ সম্মেলনের সঙ্গে আসলে ভিতরের কারণটি কি। সংবাদ সম্মেলনে কি জানানো হলো? বলা হলো যে পরিস্থিতি খুব খারাপ কিছু নয়, যা কিছু ঘটছে আমরা সামাল দেওয়ার চেষ্টা করছি এবং পরিস্থিতি আরো ভালো হবে। তাহলে এই কথা বলার জন্য রাত 3টায় কেন সংবাদ সম্মেলন ডাকতে হলো? এবং বলা হলো যে যা কিছু ঘটছে কেষ্ট বেটাই চোর, মানে যা কিছু ঘটছে সব কিছুর জন্য আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ অনেক টাকা পাচার করেছে, সেই টাকা খরচ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। হতে পারে, বলবো না যে অস্বাভাবিক কিছু, তার যুক্তিটাই ধরে দিলাম। কিন্তু যখন বাস থেকে বাসে ডাকাতি চলছে, গণ ডাকাতি, বাসে বাসে ধর্ষণ হচ্ছে, প্রকাশ্যে
দম্পতিকে কোপানো হচ্ছে, প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেওয়া হচ্ছে, কাউকে আটক করা হলে ছাত্র দলের নেতাকর্মীরা বা যুব দলের নেতাকর্মীরা যেমন ছিনিয়ে আনছে থানা থেকে পুলিশকে হুমকি দিয়ে পুলিশ আহত হচ্ছে, ঠিক একইভাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত কাউকে আটক করা হলে তাদেরকে ছিনিয়ে আনছেন সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং ঠিক একইভাবে তাদেরকেও ছিনিয়ে আনতে গেলে যখন পুলিশ প্রতিরোধ করছে তখন তাদেরকে আহত হতে হচ্ছে, কাউকে কাউকে সাসপেন্ড করা হচ্ছে। এইগুলো কারা করছে? এইগুলো কি আওয়ামী লীগ করছে? এসব কথা বলতে গেলে আবার অনেকে আওয়ামী লীগের দোষ বানিয়ে দেন, ফ্যাসিস্টদের দোষ বানিয়ে দেন। বানান সমস্যা নেই, সবার আগে তোমাদের দেশটা। যেমন এখন বিষয় হচ্ছে যে যৌথ বাহিনীর অভিযান শুরু হলো অপারেশন ডেভিল হান্ট নামে, সেটিও যে কি উদ্দেশ্যে করা হয়েছে, আসলে সন্ত্রাস দমনের জন্য, আসলে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য, সেটাও তো এখন সবার কাছে ক্লিয়ার, তখন থেকে ক্লিয়ার। এবং এই যে ডেভিল নাম দেওয়া হলো শুধুমাত্র যারা আওয়ামী লীগ যুবলীগ এইসব সংগঠন বা সংগঠন করে, এবং তাদেরকে ধরা হচ্ছে বেশি। উদ্দেশ্যটা কি? আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে, আওয়ামী লীগ টাকা উড়াচ্ছে, আমরা মেনে নিলাম, কিন্তু আপনারা কি করছেন? বিশেষ একটা গোষ্ঠীকে দমনের জন্যই তো এই অপারেশন শুরু করা হয়েছে, তা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, সেই জায়গা থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচও তো বিবৃতি দিয়েছে, নাকি হিউম্যান রাইটস ওয়াচ এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে। তারা তো বলেছে যে মানবাধিকার লঙ্ঘনের মতন ঘটনা ঘটছে, এবং কি উদ্দেশ্যে এটি পরিচালিত হচ্ছে সেটা যেন সরকার তার ভাবমূর্তিটা যথাযথভাবে বজায় রাখে। চরম বাস্তবতাকে অস্বীকার করে যদি পরিস্থিতি অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তখন তো এমনটা হবেই, খুব স্বাভাবিক। এবং পুলিশও যে সেই আওয়ামী পুলিশের চরিত্র বজায় রাখতে চেষ্টা করছে, অথবা সেটা বিএনপি বলি বা অন্য কোনো কিছু ক্ষেত্রে বলি, সেই রাজনৈতিক পুলিশের চরিত্র আমরা দেখতে পাচ্ছি। তার কারণ এখন তারা কথা বলছে সরকারকে সন্তুষ্ট করতে। তারা যেমন বিএনপি চাঁদাবাজ কিংবা জামায়াতের চাঁদাবাজ কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেসব ছাত্র নেতারা বা কর্মীরা চাঁদাবাজির সঙ্গে জড়িত, যারা অপরাধ করছে, নানান ধরনের সন্ত্রাস কর্মকাণ্ড ঘটাচ্ছে, তাদেরকে ধরতে তো পুলিশ দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকে। এবং যথারীতি সরকারকে সন্তুষ্ট করতে যে রং মেসেজগুলো সব মানুষকে দেওয়া হচ্ছে, তারা তো কিছু আমলে নিচ্ছে না। এবং এর ভিতরে অনেক ব্যাখ্যা রয়েছে, যেগুলো সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। যারা বলেন যে আওয়ামী পুলিশ এখনো প্রশাসনে লুকিয়ে আছে, ধরুন তথ্য প্রমাণের ভিত্তিতে ঢালাও ভাবে আগে সব নিয়োগকৃত সব আওয়ামী পুলিশ প্রশাসনের সবাই সব আওয়ামী লীগ এই করতে গিয়ে তো কেউ কাজই করতে পারছে, আতঙ্কের মধ্যে রয়েছে। আমি বলছি না তাদের কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না, কিন্তু সেটা কিভাবে দেওয়া হচ্ছে, এবং তদবির বাণিজ্য যত চলছে, কারা বাণিজ্য করছে? এগুলা আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ টাকা খাচ্ছে। একটা বক্তব্য দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে যে ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী, তিনি দুদিন আগে গণমাধ্যমের সাথে কথা বলেন, এই যে শুক্রবার বা বৃহস্পতিবার। তিনি বলছেন সবকিছু মিলিয়ে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা নেই। মানুষ আতঙ্কে রাস্তায় বের হতে পারছে না। মেয়েরা স্বাভাবিক জীবনযাত্রায় তারা প্রকাশ্যে বের হতেও ভয় পাচ্ছে, বাসে উঠতে মানুষ ভয় পাচ্ছে, গণপরিবহনে কখন ছিনতাইয়ের কবলে পড়ে, কখন ডাকাতির কবলে পড়ে। আর সেটা বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো, যা কিছু ঘটছে দু একটি বিচ্ছিন্ন ঘটনা। ল অ্যান্ড অর্ডার ভেরি গুড। আমি মনে করি বিচ্ছিন্ন একটি দুটি, মেইনলি মোবাইল ছিনতাই ব্যতীত কোনো অপরাধ নেই। কি বলবেন? এই যে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী যে কথাগুলো বলছেন, এখানে কি উত্তরটা আমাদের হওয়া উচিত, এর প্রতিক্রিয়াটা কেমন হওয়া উচিত? তিনি বলছেন এভরিথিং ইজ নর্মাল। আপনি ক্রেডিট নিচ্ছেন কি? দুদিন আগে উত্তরার ঘটনায় 5 জনকে যে দম্পতিকে কোপানো হলো প্রকাশ্যে, সেই ঘটনায় তিনি তারা 5 জনকে আটক করেছে, এটা বিশাল কিছু অর্জন করে ফেলেছে। তিনি বলছেন যে আমরা সাকসেসফুলি ওটা হ্যান্ডেল করেছি। ঘটনা ঘটে যাওয়ার পরে পুলিশ যায়, আমরা ছোট করে একটা মানে ট্রান্সলেশন করে এসেছি না, সেই অবস্থা। ঘটনা ঘটার পরে 5 জনকে অ্যারেস্ট করেছে, বিশাল কিছু করে ফেলেছে। আমার অফিসার সবাই আমরা মনোবল ফিরে পেয়েছি এবং চমৎকার কাজ করেছি। এরপরে আর কি কথা বলা থাকতে পারে? এবং আমি নিশ্চিত পুলিশ সমস্যা কমিশনের পক্ষ থেকে যেসব সুপারিশ করা হয়েছে তার একটাও এই সরকার বাস্তবায়ন করতে পারবে না। এবং পুরানো যত কেচ্ছা কাহিনী আমাদের সামনে তোলা হচ্ছে, আওয়ামী লীগ যেমন সবকিছুতে বিএনপি জামাতের ষড়যন্ত্র খুঁজে পেত, এখন এই সরকার আওয়ামী লীগের ষড়যন্ত্র খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আসলে ষড়যন্ত্র পর্যন্ত এইসব কিছু না, দায় চাপানোর একটা চেষ্টা, এই তো, আর তো কিছু নয়। আমি সত্যি ভিতরে কিছু ঘটছে কিনা জানি না, কিন্তু ইঙ্গিত দেয় তো গভীর রাতে 3টার সময় কেন সংবাদ সম্মেলন স্বরাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্র থেকে ডোনাল্ড ট্রাম্প আরেকটি বোমা ফাটালেন। অনেকদিন পর আবারও ডোনাল্ড ট্রাম্পের মুখে বাংলাদেশ প্রসঙ্গ, বাংলাদেশকে সহায়তা করার প্রসঙ্গ। বাংলাদেশে যে টাকাটা যুক্তরাষ্ট্র সহায়তা তহবিল থেকে বাতিল করে দিয়েছে, সেই টাকা কাদেরকে দিয়েছিলেন, কোথায় দিয়েছিলেন, সেই ব্যাপারে তথ্য ফাঁস করে দিলেন এবার ডোনাল্ড ট্রাম্প। সেটি কি যারা টাকাটা পেয়েছিলেন তাদের জন্য বিপদের কারণ হলো, নাকি জুলাই আগস্ট বিপ্লবকে বিতর্কিত করার একটা প্রক্রিয়া শুরু হলো? সেটা এখন সামনে চলে আসবে, ব্যাপারগুলো সামনে চলে আসবে। কি ব্যাপারগুলো সামনে আসবে সেই আলোচনায় করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে।
দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি আমাদের এই ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.টিভি। চলুন মূল ভিডিওতে। বলছিলাম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনৈতিক যে কাঠামো, সেই কাঠামোকে শক্তিশালী করার জন্য $29 মিলিয়ন ইউএস এড দিয়েছিল এবং একটা নাম সর্বস্ব কোম্পানিকে দিয়েছিল যাদের কোনো খ্যাতি নেই, নাম নেই, যশ নেই, এবং যে প্রতিষ্ঠান বলতে একটা এনজিওকে দিয়েছিল, সেই এনজিওতে মাত্র 2 জন মানুষ কাজ করে। এই চাঞ্চল্যকর তথ্যটি ডোনাল্ড ট্রাম্প নিজেই, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজেই ফাঁস করে দিয়েছেন। এখন পর্যন্ত তিনি সরাসরি সেই প্রতিষ্ঠানের নাম এবং ব্যক্তির নাম বলেননি। কি বললেন ডোনাল্ড ট্রাম্প? তার ফলে উদ্ভূত পরিস্থিতি কোন দিকে যাবে তিনি বললেন। তারা $29 মিলিয়ন, 350 কোটি টাকারও বেশি যেটি পেয়েছে, তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরেন আপনার একটা ছোট ফার্ম আছে, আপনি এখান থেকে $10,000, ওখান থেকে $10,000 এমন করে হয়তো পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে একেবারে $29 মিলিয়ন পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে কাজ করে মাত্র 2 জন ব্যক্তি। এই কথাটি ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যেটি বলেছেন, সেই ভাষণের বাংলা অর্থ করলে সেটি দাঁড়ায়। এরপর তিনি বলেছেন মাত্র 2 জন মানুষ। আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে টাকা অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনীতির ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবিও ছাপা হতে পারে। তিনি কটাক্ষ করে বলেছেন এই দুজনকে উদ্দেশ্য করে যে হঠাৎ করে $10,000 একটা প্রতিষ্ঠান সেটি যখন $29 মিলিয়ন পেয়ে যায়, এবং সেটা বাংলাদেশের রাজনৈতিক খাতকে শক্তিশালী করার জন্য, সেই ফান্ডে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করার জন্য এনজিও কি ভূমিকা পালন করবে? এনজিওর কি দায় এমন যে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো শক্তিশালী করতে হবে? তার মানে এই 350 কোটি টাকা নিয়ে লোপাট করে দেওয়া হয়েছে, নাকি এই 350 কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছে? অনেকে বলছেন, বিতর্কের শুরুটা এখান থেকেই ডোনাল্ড ট্রাম্পের এই কথার সুর ধরে, বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত যারা, তারা বলার চেষ্টা করছেন যে এই টাকাটা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে এই টাকাটা ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ অর্থ বিভিন্ন জায়গা থেকে এসেছে, এমন আলোচনা চতুর্দিকে চলছে। আসলেই কি সত্যি শেখ হাসিনা সরকারের পতনের পেছনে কি এই 350 কোটি টাকা ব্যয় করা হয়েছে? ডোনাল্ড ট্রাম্প যেভাবে কটাক্ষ করে বললেন যে 2 জন ব্যক্তি মাত্র কাজ করে একটা এনজিওতে, মাত্র 2 জন ব্যক্তি কাজ করে, চিন্তা করা যায় সেটি কি এনজিও হওয়ার কথা? এনজিওর কাঠামোতে সেটি কোনোভাবে এনজিও হওয়ার কথা নয় যদি সেখানে মাত্র 2 জন লোক কাজ করে, কারণ তার নিবন্ধন এনজিও হিসেবে সার্টিফিকেট পাওয়ারই কথা নয়, এনজিও হিসেবে তার নিবন্ধনই হবে না যদি সেখানে মাত্র 2 জন লোক কাজ করে। সেখানে সেরকম একটা প্রতিষ্ঠানের কথা ডোনাল্ড ট্রাম্প বললেন যেখানে মাত্র 2 জন লোক কাজ করেন, এবং তারা অখ্যাত একটা কোম্পানি, যাদের পূর্ব অভিজ্ঞতা নেই, যাদের কোনো নাম যশ নেই, খ্যাতি নেই, বড় কাজ করার অভিজ্ঞতা নেই, সর্বোচ্চ $10,000 কাজ করার অভিজ্ঞতা রয়েছে। সেই কোম্পানিকে ইউএসএইড, বাইডেন প্রশাসনের হয়ে ইউএসএইড এর মাধ্যমে $29 মিলিয়ন দেওয়া হয়েছে, যে সহায়তাটা ডোনাল্ড ট্রাম্প এসে পরবর্তীতে দেওয়ার জন্য বাতিল করে দিয়েছেন। পরবর্তীতে আবারও দেওয়ার কথা ছিল, এই সহায়তা তিনি বাতিল করে দিয়েছেন। বাতিল করে দেওয়ার কারণ হচ্ছে, তিনি বলেছেন যে আমার দেশের ভ্যাট ট্যাক্সের অর্জিত টাকা অন্য দেশের রাজনীতি, গণতন্ত্র, এগুলো উদ্ধার করতে আমি কেন ব্যয় করব? সেই কারণে তিনি সেটা বাতিল করে দিয়েছেন। বাতিল করে দিতেই পারেন, সেটা তার ইচ্ছা, তার খায়েশ। কিন্তু তিনি যে কথাটা বললেন, যে প্রতিষ্ঠানের কথা বললেন, আপনারা কি একটু ভেবে পাচ্ছেন সেই প্রতিষ্ঠানটা কোন প্রতিষ্ঠান? কোন প্রতিষ্ঠানে এরকম মাত্র 2 জন করে মানুষ কাজ করে? কোন প্রতিষ্ঠানের সঙ্গে আমেরিকা এবং ইউএসএ এর খুব ভালো সম্পর্ক থাকতে পারে? সম্ভবত একটু মাথা ঘামালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্পের এই ভাষণের পরে হয়তো 2-1 দিনের মধ্যে এটা নিয়ে প্রকাশ্যে লেখালেখিও শুরু হবে। একটু ভাবুন, ভেবে যদি কুল কেনারা করতে পারেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। প্রশ্ন আরো একটি রাখতে চাই যে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বললেন গণতন্ত্র এবং রাজনীতিকে মজবুত করার জন্য এই টাকাটা দেওয়া হয়েছে, বাংলাদেশের রাজনীতি মজবুত করার কোন খাতে এই টাকাটা খরচ হয়েছে সেটার কোনো নজির আমরা দেখেছি কিনা, সেটার কোনো দৃশ্যমান ব্যাপার আমরা কোথাও দেখেছি কিনা, নাকি এটা সরকার, শেখ হাসিনার যে সরকার, সেই সরকারের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে, যার ফলে জুলাই অভ্যুত্থান যে এত বড় একটা অভ্যুত্থান, যদি এই টাকার, এই এনজিওর এই টাকার ব্যাপারটা সত্য হয়ে যায়, তাহলে জুলাই বিপ্লবের যে গর্ব, জুলাই বিপ্লবের যে গর্বিত অধ্যায়, সেই অধ্যায়টা অনেকখানি বিতর্কিত হয়ে যাবে। নিশ্চয়ই জুলাই বিপ্লবে যারা অনেক বেশি আবেগের সঙ্গে অংশগ্রহণ করেছেন তারা কেউই চাইবেন না জুলাই বিপ্লবটা বিতর্কিত। বুঝতে দিতে হবে যে আওয়ামী লীগ আছে, কিভাবে বিভক্ত? একটি হচ্ছে শেখ হাসিনা পন্থী আওয়ামী লীগ, আরেকটি শেখ হাসিনার বিপক্ষের আওয়ামী লীগ। এর মধ্যে আমরা সামনে আরো নতুন নতুন নানা রকম নাটকীয়তা দেখবো বলেই মনে হচ্ছে, এবং সেটি খুব শীঘ্রই, খুব বেশি সময় লাগবে না। আওয়ামী লীগের কিছু নেতা কর্মী সেটি দেশে, এমনকি দেশে মুক্তভাবে আছে, এখন পর্যন্ত আত্মগোপনে আছে, সেটি কারাবন্দী, এমনকি বিদেশে আছে, এমন কিছু নেতৃত্বকে ভাগ করা হবে, এবং ভাগ করে তাদের দিয়ে আওয়ামী লীগের যে 15.5 বছরের কৃতকর্ম এটি স্বীকার করে নেওয়া হবে তাদের মুখ থেকে। এই যে গুম, খুন, হত্যা ইত্যাদি, সেই সব নেতাদের কণ্ঠে স্বীকারোক্তি দেওয়া হবে এভাবে যে আমরা যা করেছি, ভুল করেছি, আমরা এর জন্য অনুতপ্ত, এবং তাদেরকে দিয়ে
শেখ হাসিনা এবং শেখ হাসিনা পন্থী যে আওয়ামী লীগ আছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দেবার একটি প্রচেষ্টা নেওয়া হবে নিয়ে, এবং এই যে যারা সরকারপন্থীদের সাথে আপোষ করবে তাদেরকে রাজনীতি করতে দেবার সুযোগ দেওয়া হবে। এমনকি জেলবন্দি নেতৃত্বকে জেল থেকে মুক্তি দেওয়ার প্রচেষ্টা নেওয়া হবে। এমনকি যারা বিদেশে আছে, অনেকে বিদেশে, দেশ থেকে বিদেশে কানেকশন হচ্ছে, সেই কানেকশনের মাধ্যমে তারা দেশে ফিরে আসবে। দেশে ফিরে এসে তারা স্বাভাবিক জীবনে ফিরবে এবং রাজনীতিতে ফিরবে। সেটি কি? শেখ হাসিনা বিরোধী আওয়ামী লীগের হয়ে রাজনীতিতে ফিরবে। আর শেখ হাসিনা পন্থী যারা থাকবে তাদের উপরে অত্যাচার নির্যাতনের খড়গ নেমে আসবে, অনেকের ফাঁসি হবে, অনেককে ফাঁসিতে ঝোলানো হবে, শেখ হাসিনার ফাঁসির রায় দেওয়া হবে, এরকম প্রচেষ্টা। অর্থাৎ আওয়ামী লীগ নিষিদ্ধ নয়, আওয়ামী লীগকে ভাগ করো, এবং ভাগ করো শাসন করো নয়, বরং ভাগ করো এবং আওয়ামী লীগকে উঠে দাঁড়াতে দেওয়া হবে না। এই যে অংশটি বিভক্ত আওয়ামী লীগ, সেই অংশটি যাতে উঠে দাঁড়াতে না পারে, একটা দুর্বল আওয়ামী লীগ নামে দেশে থাকবে। এমনকি সেই আওয়ামী লীগটি আগামীর যে জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনটিতে অংশগ্রহণ করবে। তাদের মার্কা থাকবে নৌকা, তারা সবকিছু স্বাভাবিক আওয়ামী লীগ নামে পরিচালিত হবে। এটির কারণটা হচ্ছে যে দেশে বিদেশে আগামী নির্বাচনটি যেন দেখানো হয় যে সব দলের অংশগ্রহণ আছে, আওয়ামী লীগেরও অংশগ্রহণ আছে এই নির্বাচনে। কাজেই এই নির্বাচনটি দেশের একটি বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণহীন নয়, বরং অংশগ্রহণমূলক নির্বাচন। এই যে পরিকল্পনাটি হচ্ছে, আজকে যারা আওয়ামী লীগ করছেন তারা কি মনে করছেন যে এই পরিকল্পনা সরকার বাস্তবায়ন করতে পারবে না? এটি বাস্তবায়ন করতে পারবে। অনেকে সরকারের সাথে, আওয়ামী লীগের অনেকে সরকারের সাথে আতাত করবার জন্য রেডি আছে। সেটি জেলবন্দি, সেটি আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতৃত্ব, কিংবা বিদেশে থাকা আওয়ামী লীগ নেতৃত্ব রেডি হয়ে আছে। শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনারা যদি ভুলে যান 1975 সালে বঙ্গবন্ধু মন্ত্রিসভার প্রায় বেশিরভাগ মন্ত্রী পরিষদ সদস্য মোস্তাক মন্ত্রী পরিষদে যোগদান করেছিল, হয়তো জীবন বাঁচাতে, হয়তো স্বার্থে। ঠিক সেই পরিস্থিতিটা কিন্তু এখনো ঘটতে যাচ্ছে, হয়তো একটু দেরিতে, 7 মাস হয়ে গেছে, 8 মাস 9 মাসে সেটি ঘটতে যাচ্ছে। এই জন্য কারো কারো জীবন বাঁচানোর প্রয়োজন, কারো কারো স্বাভাবিক জীবনে ফেরা প্রয়োজন, কারো কারো সুবিধা নেওয়া প্রয়োজন। এসব নানা কারণে আওয়ামী লীগের একটি বি টিম বলি বা এ টিম বলি, সেটি আসছে বলে এমনটাই আলামত পাওয়া যাচ্ছে। এবং শেখ হাসিনা পন্থীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের আওতায় আনবার সব ধরনের প্রচেষ্টা চলছে। কাজে আমি আলাপটি যেটি দিয়ে শুরু করেছিলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধ নাকি আওয়ামী লীগের বিভক্তি, নিষিদ্ধ দেখতে পাচ্ছি না, কিন্তু আওয়ামী লীগে যে একটা বিভক্তি আসছে সেটি দেখতে পাচ্ছি। বুলডোজার ঝড় তো দেখছেন, তাই না? এবার আরেকটা অদৃশ্য ঝড় আসছে। এটা একটা ঘূর্ণিঝড়ের মতন ইফেক্ট করবে। ইউরোপ সরকারের যে প্রশাসন আছে আস্তে আস্তে প্রত্যেককে সাইজ করা শুরু করছে। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে যারা অতি গুরুত্বপূর্ণ পদগুলোকে হোল্ড করেছিলেন, যেমন ধরেন ডিসি, এসপি, সচিব, আরো বিভিন্ন যে কি পয়েন্টগুলো আছে, লাইক আইজিপি, আমাদের সেনাপ্রধান এখনো বাদ আছেন, আরো অনেকেই যারা বিভিন্ন জায়গাতে ছিলেন। ইভেন অনেকে অবসরপ্রাপ্ত হয়েছেন, ভাবছেন যে আমার তো আর বিপদ নাই, কিন্তু ভাই বিপদ আপনার উপর ঘূর্ণিঝড় আকারে খুব শীঘ্রই অবতীর্ণ হতে যাচ্ছে। গতকালকে 22 জন ডিসির উপর যেই ঘূর্ণিঝড় গেছে, এবার প্রশাসনের খুবই শক্ত অবস্থানে থাকা যারা এসপিরা আছেন তাদের উপর ঝড় যাচ্ছে। পুলিশের ছোটখাটো পদে যারা ছিল তারা অনেকেই অভিশংসিত হয়েছে, চাকরি হারিয়েছে, বরখাস্ত হয়েছে। বাট এবার রাঘব ফলদের ধরার ঘোষণা দিয়েছে সরকার। 2018 সালে যে রাতের ভোট হয়েছে, সেই রাতের ভোটকে যারা সহযোগিতা করেছেন, এই সহযোগিতার প্রধান একটা কি পয়েন্ট ছিল আইন শৃঙ্খলা বাহিনীর যারা সর্বোচ্চ পদে ছিলেন, জেলা পর্যায়ে এসপি সাহেবরা। আজকে আমরা দেখলাম যে আপনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে 2018 সালে নির্বাচনের সময় দায়িত্ব পালনকারী 64 জেলায় যে সকল পুলিশের এসপিরা ডিউটি পালন করেছেন তাদেরকে ওএসডি অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। আর এই ঘোষণা কে দিয়েছেন? যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যেহেতু সরকারের সিদ্ধান্ত, তার মানে ডক্টর ইউনূস সরকারের একটা নতুন সিদ্ধান্ত। আর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে বলেছেন যে 2018 সালে রাতের ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা এসপিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এর আগে 2018 সালে অনুষ্ঠিত একাদশ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা 33 জন ডিসি কে ওএসডি করেছে। আর আমরা দেখি যে এরপর আসলে কাদের তালিকা আসতে যাচ্ছে। আমার মনে হয় এরপরে ধরেন যারা ইউএনও আছেন তাদের উপর একটা ঝড় আসতে যাচ্ছে, হতে পারে এরপরে এসপি যারা আছেন তাদের উপর ঝড় আসতে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। আসুন আমরা এই ধরনের নতুন নতুন এবং দেশের বিভিন্ন খবরের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুপ্রিয় দর্শক, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।